16 জুলাই ভোর 5:30 আমেরিকায় একটি পারমাণবিক বোমার পরীক্ষা করা হয়, যার ফলাফল দেখে এই বোমার স্রষ্টা ওপেনহাইমারের মুখ থেকে একটি কথা বেরিয়ে আসে। এবং সেটি সত্যি প্রমাণিত হয়। এই বোমার পরীক্ষা হওয়ার 20 দিন পর 6 আগস্ট 1945 সালে আমেরিকা লিটল বয় নামক বোমাটি জাপানের হিরোশিমায় ভোর 5:15 ফেলে, যার ফলে প্রায় 70,000 মানুষ তাৎক্ষণিকভাবে মারা যায় এবং পরবর্তী 2 মাসে আরও একই সংখ্যক মানুষ মারা যায়। এবং এরপর আমরা চাঁদ ও মঙ্গলে জীবনের খোঁজ করছি। দুটি বোমা তৈরি করেছিলেন ফ্যাটম্যান এবং লিটল বয়। লিটল বয়ে বিস্ফোরক হিসেবে ইউরেনিয়াম এবং ফ্যাটম্যানে প্লুটোনিয়াম ব্যবহার করা হয়। ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম তেজস্ক্রিয় পদার্থ, কিন্তু এখানে ইউরেনিয়ামের আইসোটোপ U-235 এবং প্লুটোনিয়ামের আইসোটোপ P-239 ব্যবহার করা হয়। শুধুমাত্র এই আইসোটোপগুলিতেই নিউক্লিয়ার ফিশনের প্রক্রিয়া ঘটতে পারে এবং এদের মধ্যে নিউট্রনের প্রাপ্যতাও বেশি থাকে, যা আপনি একটু পরেই বুঝতে পারবেন। কিন্তু আজকে নতুন প্রযুক্তির মজার বিষয় হলো 1945 সালে লিটল বয় বোমায় 64 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছিল, যা 15,000 টন TNT সমতুল্য শক্তি উৎপন্ন করে। কিন্তু আজ 1 কেজি ইউরেনিয়াম 20,000 টন TNT সমান শক্তি উৎপন্ন করতে পারে, যা 1945 সালের বোমার চেয়ে 80 গুণ বেশি শক্তিশালী। সুতরাং আজকের পারমাণবিক বোমাগুলি আকারে ছোট এবং অনেক বেশি শক্তিশালী। আজও বিস্ফোরক পদার্থ হিসেবে প্লুটোনিয়াম এবং ইউরেনিয়াম ব্যবহৃত হয়, কিন্তু এটি আরো বিশুদ্ধ রূপে থাকে। যদি আমরা ইউরেনিয়ামের শক্তিকে সহজ ভাষায় বুঝি, তাহলে বলতে পারি তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। সুতরাং সেখানে 1 কেজি ইউরেনিয়াম মানে 27 লাখ কেজি কয়লার সমান। ইউরেনিয়ামের পারমাণবিক ভর বেশি হওয়ায় এটিকে পারমাণবিক ফিশন প্রক্রিয়ায় ছোট ছোট পরমাণুতে বিভক্ত করা হয় এবং যখন এই ইউরেনিয়াম ভেঙে যায় তখন বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। যেমন আমরা এখানে বুঝতে পারছি এটি একটি ইউরেনিয়াম পরমাণু। এখন এই পরমাণুটি স্বাভাবিক অবস্থায় স্থিতিশীল থাকে, কিন্তু আমাদের এটিকে অস্থিতিশীল করতে হবে যাতে এটি তার শক্তি মুক্ত করতে পারে। সুতরাং আমরা এতে একটি নিউট্রন যোগ করি। যেই মাত্র আমরা এটি নিউট্রন যোগ করি, এটি অস্থিতিশীল হয়ে যায় এবং এটি দুটি পরমাণুতে বিভক্ত হয়ে যায়। এখন এই ভাঙনে 3টি নিউট্রন এবং প্রচুর শক্তি নির্গত হয়। এখন এই নিউট্রনের অনেক শক্তি থাকে এবং এর চলার গতি এত বেশি হয় যে এটি আলোর গতি 30% গতিতে চলে। সুতরাং এই 3টি নিউট্রন তখন অন্য ইউরেনিয়াম পরমাণুর সাথে সংঘর্ষ করে এবং সেগুলো ভেঙে যায় এবং তখন আবার সেগুলো থেকেও নিউট্রন ও শক্তি বের হয় এবং পরবর্তী ইউরেনিয়াম পরমাণুগুলো ভাঙতে। এইভাবে একটি দীর্ঘ অপ্রতিরোধ্য চেইন রিয়াকশন চলতে থাকে যতক্ষণ না ইউরেনিয়ামের সব শক্তি বের হয়ে যায়। এই প্রক্রিয়া অবশ্যই একটি পারমাণবিক বোমার ভিতরে ঘটে, কিন্তু এই প্রক্রিয়া সম্পাদনের জন্য বোমার ডিজাইন ভিন্ন হতে পারে। ওপেনহাইমারের লিটল বয় বোমা সক্রিয় করার ডিজাইনটি ছিল একটি বন্দুকের মেকানিজমের মতো, যেটি আমরা নিচে বুঝবো। বোমাটির দৈর্ঘ্য ছিল 10 এবং ব্যাস 28 ইঞ্চি এবং এর ওজন ছিল 4400 কেজি। যে বিমানে করে এই বোমাটি ফেলা হয়েছিল তার নাম ছিল B-29। এটি একটি বোমারু বিমান। যখন বিমানটি 30,000 ফুট উচ্চতায় ছিল তখন বিমানটি তার দরজা খোলে বোমাটি ফেলে দেয়। এখান থেকেই বোমার কাজ শুরু হয়। এর পেছনে ফিন্স লাগানো থাকে যা এটিকে আকাশে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যেই মাত্র বোমাটি পড়তে শুরু করে এতে একটি 24 ভোল্টের ব্যাটারি থাকে যা টাইমার ও সেন্সরকে সক্রিয় করে। বোমার গায়ে লাগানো ব্যারোমিটার সেন্সর মাটির উচ্চতা পরিমাপ করতে থাকে এবং একই সাথে রাডার সেন্সরগুলো সক্রিয় হয়ে যায়। যখন বোমাটি হিরোশিমার মাটি থেকে 1900 ফুট উপরে পৌঁছায় তখন ফায়ারিং সুইচ সক্রিয় হয়। এই সুইচ ইগনাইটার চালু করে যা একটি স্পার্ক তৈরি করে। এই স্পার্কের সামনে থাকে সিল্ক ব্যাগের ভর্তি করা কর্ডাইট পাউডার। কর্ডাইট একটি স্মোকলেস প্রোপেলেন্ট যা স্পার্কের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণের সামনে একটি টাংস্টেন কার্বাইড ডিস্ক থাকে যার উপর এই বিস্ফোরণের প্রচন্ড চাপ পড়ে এবং এর সামনে থাকে সাব ক্রিটিক্যাল ইউরেনিয়াম 235 যার ওজন 38.4 কেজি, যা একটি রিং এর আকারে থাকে। এখন বিস্ফোরণের ফলে টাংস্টেন কার্বাইড ডিস্কটি 300 মিটার পার সেকেন্ড গতিতে সামনে এগিয়ে যায় ইউরেনিয়াম রিংকে নিয়ে এবং সামনে থাকে সুপার ক্রিটিক্যাল ইউরেনিয়াম 235 যার ওজন 26.6 কেজি এবং বিস্ফোরণের জন্য প্রস্তুত থাকে। সাব ক্রিটিক্যাল ও সুপার ক্রিটিক্যাল 2 মানের ইউরেনিয়াম রাখা হয় যাতে তারা একত্রিত হয়ে ক্রিটিক্যাল মাস অর্জন করে এবং এই ক্রিটিক্যাল মাস মানেই হলো ইউরেনিয়াম তখন ফিশনযোগ্য
ব্যবহারযোগ্য হয়ে যায়, অন্যথায় নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া শুরুই হবে না। যেই মাত্র ইউরেনিয়াম রিং যথাযথ গতিতে সিলিন্ডারের মধ্যে ঢুকে পড়ে, তখন পেছনে থাকা ইনিশিয়েটরগুলো নিউট্রন ইনজেক্ট করতে শুরু করে, যার ফলে নিউক্লিয়ার ফিশন শুরু হয়। এখানে গানের ব্যারেলটি অত্যন্ত শক্তিশালী ধাতু দিয়ে তৈরি। এই ধাতু ফিশন প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত ইউরেনিয়াম ধরে রাখে, এবং যেই মাত্র ফিশন প্রক্রিয়া সম্পন্ন হয়, এত শক্তি নির্গত হয় যে এই ধাতু গলে যায় এবং বিস্ফোরণ ঘটে। এবং এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী হয় যে একটি 1200 ফুট ব্যাসের বিশাল আগুনের গোলা সৃষ্টি হয়, যা 6000 ফুট পর্যন্ত ওঠে। এটি একটি মাশরুম আকৃতির জ্বলন্ত মেঘ, যার তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার সমান। এই আগুনের গোলা এক চোখের পলকে 40,000 মানুষকে প্রাণ কেড়ে নেয়। এই এলাকায় থাকা মানুষরা হঠাৎই অদৃশ্য হয়ে যায়, এমনকি তাদের হাড় পর্যন্ত টিকে থাকে না। এই আগুনের গোলা একটি বিশাল শকওয়েভ তৈরি করে, এবং এই শকওয়েভ চারদিকে শব্দের গতির চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে শক্তিশালী ভূমিকম্প শুরু হয়ে যায়। লিটল বয় বোমাটি মাটির ওপরে কিছুটা উচ্চতায় বিস্ফোরণ ঘটানো হয়েছিল, যাতে তার আগুনের গোলা আরো বড় এলাকায় ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সাথে সাথে তাপমাত্রা এত বেড়ে যায় যে আশেপাশের বাতাস গরম হয়ে উড়ে যায়, ফলে সেখানে একটি ভ্যাকিউম তৈরি হয়। এই ভ্যাকিউম পূরণ করতে পাশের দিক থেকে বাতাস কেন্দ্রে ছুটে আসে, যার ফলে আগুনের গোলা একটি ফায়ার স্টর্মে পরিণত হয়, যার ব্যাস হয় 3.2 কিমি, এবং এই আগুনের গোলা এমন চাপ ও তাপ সৃষ্টি করে যে তার ব্যাসের ভিতরে থাকা সব মানুষ সঙ্গে সঙ্গে মারা যায় এবং বিল্ডিংগুলো ছাই হয়ে যায়। এরপর প্রায় 11 কিলোমিটার পর্যন্ত সকাল 10টার মধ্যে বোমার কেন্দ্রে থাকা মানুষরা তেজস্ক্রিয়তায় মারাত্মকভাবে প্রভাবিত হয়, যার ফলে মানুষের স্কিন পুড়তে থাকে। এই বোমায় মানুষ প্রধানত 3 কারণে মারা যায়: বিস্ফোরণ, আগুন এবং বিকিরণ। বিস্ফোরণ ও আগুনে মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়, কিন্তু এই বিকিরণ হাজার বছর ধরে মানুষকে হত্যা করতে থাকে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া মানুষকে প্রভাবিত করতেই থাকে এবং ক্যান্সারের ঝুঁকি চিরকাল রয়ে যায়। এই বোমার কারণে হিরোশিমা এবং নাগাসাকিতে প্রায় 2 লক্ষ মানুষ মারা যায়, এবং সেই পারমাণবিক বোমার প্রভাব আজও ওই এলাকায় দেখা যায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপেনহাইমার তার আবিষ্কারের জন্য খুব অনুশোচনা করেছিলেন এবং পারমাণবিক বোমা নিষিদ্ধ করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তা করতে পারেননি। এখন আপনি বলুন, ওপেনহাইমার কি একজন নায়ক না একজন খলনায়ক? 1 কেজি ইউরেনিয়ামের দাম কয়েক মিলিয়ন ডলার। পৃথিবীতে পারমাণবিক বোমা পাওয়া যায়। আজ 10টিরও বেশি দেশের কাছে পারমাণবিক বোমা আছে। গত 80 বছরে কোনো পারমাণবিক বোমা ব্যবহার করা হয়নি। তবুও আমরা মানুষ এক হাতে পেট্রোল এবং আরো এক হাতে জ্বলন্ত দেশলাই নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের 3D কমিউনিটিতে আপনাকে স্বাগত। চ্যানেলে গিয়ে আপনি আরো অনেক দারুণ ভিডিও অনুপভোগ করতে পারবেন।